আজ আমাদের রবি ঠাকুরের জন্মদিন। আমরা খুব বড় মানুষদের কর্মকাণ্ডে মুগ্ধ হয়ে তাদের হাঁড়ির খবর এবং খাবার দুটোই জানার চেষ্টা করি। এ নিয়ে আমাদের এক অদম্য কৌতূহল আছে কিন্তু বাঙালিদের। তারপর যখন দেখি বিশিষ্ট মানুষ এবং তাদের আমাদের মতোই সাদামাটা জীবনযাত্রায় তারা অভ্যস্ত ছিলেন, আমাদের মতোই ডাল ভাত মাছের ঝোল খেতেন, তখন মনে হয় তিনি তো আমাদেরই ঘরের লোক। আর আজকে রবি ঠাকুরের জন্মদিনে আমাদের সেই ঘরের লোকের মানে রবীন্দ্রনাথ ঠাকুরের পছন্দের খাওয়া দাওয়া নিয়ে একটু আলোকপাত করার চেষ্টা করছি। রবীন্দ্রনাথের খাওয়া দাওয়া নিয়ে ভাবতেই সেই মাধ্যমিক কালে পড়া আমাদের জীবন স্মৃতির কবিতা প্রথমেই মনে পড়ে। নিজে ভোজন রসিক স্বভাব কবি না হলে অত ছোটোবেলায় কেউ এমন কবিতা লিখতে বোধহয় পারত না। সেই যে আমসত্ত্ব দুধে ফেলি তাহাতে কদলি দলি, সন্দেশ মাখিয়া দিয়া তাতে, হাপুস হুপুস শব্দ চারিদিক নিস্তব্ধ, পিপিড়া কাঁদিয়া যায় পাতে। আমরা জানি সেই স্বর্গীয় সেই খাবারের খেলে বিশেষত এই গরমকালে কি অনুভূতি হয়। জীবন স্মৃতির পাতায় আমরা যেমন দেখেছি যে তার বাড়ির ভৃত্যের লুচি পরিবেশনের মজাদার গল্প, তেমনি বাড়ির মহিলাদের চুল শুকোতে শুকোতে পেতলের গামলায় কলাইয়ের ডাল ফেটিয়ে রোদে বড়ি দেওয়ার কথাও জেনেছি। আম শুকিয়ে আমশির আচারের গল্প, ইঁচড়ের আচারের কথাও জেনেছি। আর প্রতিদিন ভোরে উঠে এই মানুষটির এক গ্লাস নিমপাতার শরবত ছিল কিন্তু মাস্ট। আর তাই বলে রোজকার আহারে কিন্তু মাছের ঝোল, অম্বল এসব তিনি কখনো মিস করতেন না মোটে। তবে বিশেষ দিনে যেমন জন্মদিন বা পয়লা বৈশাখ বা অন্যান্য ঠাকুরবাড়ির কোনো উৎসবে চিতল মাছ, কাঁচা ইলিশের ঝোল, নারকোল চিংড়ি, তপসি মাছের বড়াও কিন্তু ভাত পড়তো না। তবে ভাত আমাদের রবি ঠাকুর খুবই অল্প পরিমাণে খেতেন। বিকেলে বরাদ্দ ছিল মুড়ি এবং চা, আর রাতের খাবারে থাকতো সবজির স্যুপ, কয়েকটা লুচি আর তরকারি। দুপুরের খাবার পরিবারের সবার সঙ্গে মিলেমিশে ঘরের মেঝেতে বসে খেতেন, কিন্তু রাতের বেলায় তিনি খেতেন ডাইনিং টেবিলে বসে। এমনই ছিল সাদামাটা আটপৌরে জীবনযাত্রা তার। কিন্তু অদ্ভুত লাগে না, দেখেছেন এই যে মাটিতে বসে সবার সঙ্গে খাওয়া, এটার সঙ্গে যে একটা আটপৌরে বাঙালির যে সাদামাটা জীবনযাত্রা, আর তার সঙ্গে কিন্তু রাত্রিবেলার ডিনারে নৈশভোজে টেবিলে বসে খাওয়া সবার সঙ্গে, সেটাতে একটা আভিজাত্যের ছোঁয়া। আমরা জানি যে ঠাকুরবাড়ি এই যে ঠাট ঠমকগুলো, সেটি হচ্ছে বনেদি আনার একটা অন্যতম পরাকাষ্ঠা। রবি ঠাকুর পছন্দ করতেন জাপানি চা, আর কেবল তাই নয়, সঙ্গে জাপানিদের চা খাওয়ার রেওয়াজটি তার বিশেষ পছন্দের ছিল। সেই সব মিলিয়ে যে একটা শৈল্পিক ছোঁয়া, সেটিই তাকে কিন্তু আকর্ষণ করত। তিনি জাপানে গেলে প্রায় প্রতিদিনই তার জন্য টি সেরিমনির আয়োজন করতেন তার গুণমুগ্ধ জাপানি বন্ধু কাম ভক্তরা। কবিগুরু ছিলেন পানের খুব ভক্ত। তার নাচ জামাই কৃষ্ণকৃপালিনী তাকে একটি সুদৃশ্য পানদানি বা ডাবর উপহার দিয়েছিলেন, যা আজও ঠাকুর বাড়িতে রক্ষিত। এদিকে কৈশোরে বাবা মশাইয়ের সঙ্গে দেশভ্রমণে বেরিয়ে রবীন্দ্রনাথ নতুন কিছু পদ খেয়ে এসেই তা আবার নিজেদের হেসেলে জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে কিন্তু চালু করতেন। আচ্ছা বলুন তো, ভোজন রসিক বা খাদ্য প্রীতি না থাকলে এটা তো সম্ভব নয় কখনোই। তেমনি একটা প্রিয় পদ তিনি চালু করেছিলেন, তা হলো ফ্রুট স্যালাড। রবীন্দ্রনাথের নোবেল প্রাপ্তিতে ইন্ডিয়ান সোসাইটি লন্ডনের আয়োজনে এক গালা ডিনারের মেনু ছিল, তা কিন্তু কবির পছন্দ মেনেই। কি ছিল জানেন তাতে? গ্রিন ভেজিটেবল স্যুপ, ক্রিম অফ টমেটো স্যুপ, salmon in hollandaise sauce and cucumber, pre-salted lamb with green vegetables, roast chicken, french fries, green salad এবং আইসক্রিম। তবে বাইরে এই ধরনের খাবার খেলেও তিনি কিন্তু আদতে খুব স্বাস্থ্য সচেতন ছিলেন। ওই যে নিমপাতার শরবত দেখলেন না, সকালবেলা উঠেই একটা ডিটক্স। খুব কম তেল মশলাযুক্ত খাবার খেতেন। শ্রী মৃণালিনী দেবীর হাতের রান্না তিনি খুব পছন্দ করতেন। তার বাবাও তাই। দেবেন্দ্রনাথ ঠাকুরেরও প্রিয় ছিল এই বৌমার হাতের রান্না, কারণ তিনি টকের সঙ্গে ঝাল মিশিয়ে বেশ নতুন নতুন পদ তৈরি করতেন, আর তিনি রান্নায় একটু চিনি দিতেন বলে এত পছন্দ করতেন দেবেন্দ্রনাথ।
দেশি খাবারের মধ্যে আমাদের রবি ঠাকুরের সবচেয়ে পছন্দ ছিল কাঁচা ইলিশের ঝোল, চিলতোল মাছ আর চালতা দিয়ে মুগের ডাল আর নারকোল চিংড়ি। তার পুত্র রথীন্দ্রনাথের লেখায় যেমন এই ঘটনার উল্লেখ রয়েছে, তেমনি মৃণালিনী দেবীর রন্ধন কুশলতাও কিন্তু ভালোভাবে লক্ষ্য করা যায়। চিত্তরঞ্জন দাস পর্যন্ত মৃণালিনী দেবীর রান্নার ভক্ত ছিলেন। শান্তিনিকেতনে থাকার সময় দোতলার বারান্দায় উনুন পেতে অভাবনীয় সব রান্না করতেন মৃণালিনী দেবী। তার বানানো সাধারণ গজার নতুন ধরনের, মানে যেটাকে আমরা এলোঝেলো বলি, ময়দা নিমকির মতো একটু মিষ্টি দেওয়া, সেটাকে ভেজে ডিপ ফ্রাই করে তারপর মধু বা রসে গড়িয়ে নেওয়া, সেটির নাম দিয়েছিলেন কবি পরিবন্ধ। ঠাকুরবাড়ির খামখেয়ালি সভার অধিবেশনে রাত 2টোর সময় তিনি মৃণালিনী দেবীকে ঘুম থেকে তুলে কিছু রান্না করে খাওয়াতে বলতেন। তার ফরমাস ছিল যে সেখানে মামুলি কিছু থাকবে না, কিন্তু প্রত্যেক পদের বিশেষত্ব থাকা চাই। আর কবিপত্নীও আশ্চর্য মুন্সিয়ানায় সামাল দিতেন সব। তাকে রাগানোর জন্য আবার রবীন্দ্রনাথ ঠাকুর বলতেন, দেখলে তোমাদের কাজ তোমাদেরকে দিয়ে কেমন শিখিয়ে দিল। দেশি খাবারের মধ্যে সবচেয়ে পছন্দ করতেন তো বললামই, চালতা দিয়ে মুগের ডাল, নারকোল চিংড়ি, ইলিশের ঝোল, চিতল মাছ। এছাড়া ছিল শ্রুতি মিঠা কাবাব, হিন্দুস্তানি তুর্কি কাবাব, চিকেন কাবাব নসি, আনারস দিয়ে রোস্টেড মাংস, এগুলো ছিল তার হট ফেভারিট। কাঁচা আমের আচারও খেতেন। তার বৌঠান কাদম্বরী দেবীর সঙ্গে তো একটা ভীষণ বন্ধুত্ব ছিল। কাদম্বরী দেবী কবিকে লুকিয়ে লুকিয়ে কাঁচা আম এনে দিতেন। আর ঠাকুরবাড়ির রান্নায় বেশি করে মিষ্টি দেওয়ার প্রচলন ছিল। গরম মশলা, লবঙ্গ, দারচিনি বেশি পরিমাণে ব্যবহৃত হতো। রান্না তালিকায় প্রতিদিনই দীর্ঘ পদ থাকতো, আর তার সঙ্গে অবশ্যই থাকতো শুক্তো আর দই মাছ। তার স্মৃতিচারণ থেকেও জানা যায় যে কাদম্বরীর রান্নার প্রতি রবীন্দ্রনাথের অমোঘ এক আকর্ষণের কথা। স্কুল ছুটি হলে ছোট্ট, মানে 7 বছরের দেওর ছোট্ট রবি ছুটে আসতো বৌদির হাতের রান্না খেতে। আর যেদিন চিংড়ি মাছের চচ্চড়ির সঙ্গে লঙ্কা দিয়ে ভাত মেখে বৌদি খেতে দিতেন, সেদিন তার আনন্দ দেখে কে। তার চিংড়ি মাছ প্রীতির কথা কিন্তু আমরা পেলাম বেশ কয়েকবার। তার রচনাতেও আমরা দেখেছি এই চিংড়ি মাছ প্রসঙ্গ এসেছে। রবীন্দ্রনাথ আর তার দাদা সোমেন্দ্রনাথের যখন পৈতে হলো, সেদিনই তাদের বৌঠান হবিষ্যান্ন রেঁধে দিয়েছিলেন। তার স্বাদ এবং গন্ধে মুগ্ধ হয়েছিলেন 2 দেওরই। আসলে ঠাকুরবাড়ির অন্দরমহলে শুধু রান্না হতো না, সেটাকে রান্নাকে একটা কি মানে শৈল্পিক পর্যায়ে একটা গবেষণামূলক একটা রন্ধন শিল্পে উন্নীত কিভাবে করা যায়, সেজন্য বোধহয় নারী পুরুষ নির্বিশেষে সবাই খুব সচেতন ছিলেন এবং সবার খুব উৎসাহ ছিল। ঠাকুরবাড়ির রোজকার ব্যঞ্জন ছিল সাদামাটা, বললাম তো, ডাল, মাছের ঝোল, অম্বল। এছাড়া বড়ি ভাজা, পোড়ের ভাজা, আলু ভাতেও সঙ্গ দিত, কিন্তু আলু ভাতেও থাকতো কিন্তু রোজকার এই ভোজে। এবার আরেকটা জিনিস, অম্বল থাকতোই তাদের রান্নায়, এবং মিষ্টি দেওয়া রান্না কিন্তু পছন্দ করতেন দেবেন্দ্রনাথ ঠাকুর বিশেষ করে। আর একটা জিনিস হচ্ছে, এই যে বললাম রান্নাকে শিল্পের পর্যায়ে উন্নীত করা। ঠাকুরবাড়ির আর এক সৌদামিনী ছিলেন গুণেন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী। তার তত্ত্বাবধানে ঠাকুরবাড়ির মেয়েরা জড়ো হতো তরবারি বানাতে। সেটা কি জানেন? মানে তরকারির আনাজপাতি কাটতে আর কি। দাসীরা খোসা ছাড়িয়ে দিলে মেয়েরা, বউরা সৌদামিনীর নির্দেশে আনাজ কুটতেন। মানে সব এক একটা তরকারির এক এক রকমের, কোনটি ডুমো ডুমো, কোনটি ঝিরিঝিরি, কোনটি পাতলা পাতলা, এই কোনটি ফালা ফালা, এই যে বর্ণনাগুলো, এগুলো আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ দাদা হেমেন্দ্রনাথ ঠাকুর, যিনি নিজে রসায়নবিদ ছিলেন, আবার একজন ভীষণ রন্ধন পটীয়সী, মানে বলবো কুশল ছিলেন রন্ধনে, তার মেয়ে প্রজ্ঞা সুন্দরী দেবীর বই আমিষ নিরামিষ আহারে এগুলো পাওয়া যায়। শিলাই তহে পদ্মা বটে, তোলা উনুনে মৃণালিনী দেবী কবির ফরমায়েশে নানা রকম সব অচেনা পিঠে বানাতেন। তার মধ্যে উল্লেখযোগ্য ছিল তার স্ত্রীর হাতের দইয়ের মালপো থেকে পাকা আমের মিষ্টি, চিঁড়ের পুলি, মানকচুর জিলিপি আর ওলের পান্তুয়া, মানকচুর মুড়কি, মালকচুর মানপোয়া, এসব রান্নায় মৃণালিনী দেবী ছিলেন বিশেষ দক্ষ। আর আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর যদি মিষ্টি না পেতেন, নিদেন পক্ষে কী খেতেন জানেন? একটু মধু।
সেটুকুতেই তিনি সন্তুষ্ট ছিলেন। সৈয়দ মুস্তাফা আলী সাহেব লিখেছেন একবার যে বস্তুত কি চা কি মাছ মাংস কোনো জিনিসেই আসক্তি ছিল না তার, যা সামান্য ছিল সেটা ছিল মিষ্টান্নের প্রতি। টোস্টের ওপর প্রায় 1/4 ইঞ্চি মধুর পলাস্তরা পরম তৃপ্তি সহকারে তিনি খেতেন। আর সিলেট ও খাসিয়া সীমান্তে কমলালেবুর ফুল থেকে সংগ্রহ করা অতুলনীয় এক মধু পাওয়া যায়, সেটাই ছিল কবির পছন্দের কমলা মধু, মানে অরেঞ্জ ফ্লেভার্ড হানি। খাওয়া নিয়ে খুঁতখুঁতুনিও কম ছিল না। বিদেশি কেকের গন্ধে মানে গন্ধ দিশি খাবারে কেন, তা নিয়েও তার সংশয় ছিল যথেষ্ট। আবার একবার দুধ চাল বাটা নতুন ফল পাকড় দিয়ে রবীন্দ্রনাথকে নবান্ন করে দিয়েছিলেন। সেটা মুখে তিনি ঠেকিয়েছিলেন মাত্র। তারপর দেখা হলে অমিতা দেবীকে বলেছিলেন ওটা কি নবান্ন হয়েছে। আবার একবার নিজের অসুস্থতা অবস্থায় কবির মুখে যখন অরুচি, তখন এই অমিতা দেবীর হাতের গন্ধরাজ লেবুর গন্ধ দেওয়া সাদা কলাইয়ের ডাল, ধনেপাতা দিয়ে পাবদা মাছের পাতলা ঝোল, হিং ও জিরে ভাজা দিয়ে ঝাল ছাড়া কচি পাঁঠার মাংসের ঝোল তিনি অত্যন্ত তৃপ্তি সহকারে খেয়েছিলেন। ঠাকুরবাড়িতে হরেক কিসিমের সব রান্নাবান্না হতো সে যুগে। মেয়েদেরই বিষয়ে বিশেষ আগ্রহ ছিল, আর ছিল নিত্য নতুন গবেষণা। কাসুন্দি দিয়ে পাটপাতার ঝোল, ছোলা ও ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক, পুঁইমিটুলির চচ্চড়ি, রসুন দিয়ে সজনে শাক ভাজা, কচি লাউয়ের ডগা দিয়ে মটর ডাল, মুসুর ডালের বড়া দিয়ে মোচার ঘণ্ট, ডুমুর আলুর রসা, বকফুল, পাটপাতার বড়া, কাঁচা ইলিশের ঝোল, এইসব মহার্ঘ পদের সঙ্গে সামান্য পদও সব রান্না হতো বিশেষ উৎসবের দিনে। আর মংপুতে মৈত্রেয়ী দেবীর সঙ্গে সেই মারমালেট দিয়ে ছাতু মাখা, সবাই জানি আমরা। মারমালেট, গোল্ডেন সিরাপ, আদার রস, দুধ, কলা, মাখন ইত্যাদি দিয়ে 1/2 ঘন্টা ধরে ছাতু মাখতেন তিনি, আর নিজে খেতেন, অন্যকে খাওয়াতেন। বেশ গর্ব করেই মৈত্রেয়ী দেবীকে বলেছিলেন, একসময় ভালো ছাতু মাখিয়ে বলে আমার নাম ছিল, মেজদার টেবিলে ছাতু মাখতুম আমি মারমালেট দিয়ে। আর আম ছিল তার ফলের মধ্যে সবচাইতে প্রিয়, যার জন্য বৈশাখ জ্যৈষ্ঠ মাস, এই 2 আম্র মাস এলে রবীন্দ্রনাথ ভীষণ খুশি থাকতেন। একবার জাপান যাওয়া এই সময়তেই, তাই রবীন্দ্র অনুরাগী টমি ওয়াডা আমন্ত্রণ করলেন যখন, তখন রবীন্দ্রনাথ একটু দোনামোনা করেছিলেন, কিন্তু পাকা আমের লোভ জাপান যাওয়ার পথে বাধা না হয়ে দাঁড়ায়, তাই বড় বড় বরফ বাক্সে করে আম ও কবির জাপান যাত্রায় সঙ্গী হয়েছিল। এহেন রবি ঠাকুরের খাইতুর্কেপনা ছিল সর্বজনবিদিত, মানে যা বারে বারে উঠে এসেছে বিভিন্ন সাহিত্যিকের লেখায়, এমনকি আমাদের সেই সহজ পাঠের ছড়া থেকে শুরু করে উপন্যাস, গল্প, কোনোটাতে তা কিন্তু এড়িয়ে যায়নি। অভিনব সব গবেষণা, উদ্ভাবিত খাদ্য পরিবেশনা সব মিলিয়ে এক মানে অভিজাত পরিপাটি আমাদের রবি কবি কি সে নেশা থেকে আর বঞ্চিত হবেন? মানে সেটাই তো তার জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির আভিজাত্য, লেগ্যাসি। তাই বোঝায় তিনি বললেন যে বেতের ডালায় রেশমি রুমাল টানা, অরুণ বরণ আম এনো গোটা কত, গদ্য জাতীয় ভোজ্য কিছু দিও, পদ্যে তাদের মিল খুঁজে পাওয়া দায়, তা হোক তবুও লেখকের তারা প্রিয়, যেন বাসনার সেরা বাসা রসনায়। আমরা এই শেষ লাইনটা, শেষ পংক্তিটা কিন্তু সবাই জানি, বিভিন্ন মিষ্টির দোকানেও কিন্তু লেখা থাকে, যেন বাসনার সেরা বাসা রসনায়। আপনাদের কেমন লাগলো রবীন্দ্রনাথের ভোজন রসিকতা এবং তার প্রিয় খাবার দাবার, সেই নিয়ে আজকের একটু আলোকপাত করার চেষ্টা করলাম। জানি এত কম পরিসরে তাকে নিয়ে জানা আমাদের ফুরোবে না, তবুও চেষ্টা করলাম। সবাই শুনবেন, ভালো থাকবেন, কমেন্ট করবেন।